গাজা ইস্যুতেও নীরব থাকায় এবার সৌদি সহ আরব দেশগুলোকে ইরান সমর্থিত হুথিদের কড়া হুঁশিয়ারি, করুণ পরিণতি ভোগের হুমকি। এবার ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের জনতা, সেনাবাহিনীতে যোগ না দিয়ে জেলে যাচ্ছে তরুণ তরুণীরা, বিপাকে নেতানিয়াহু। মানুষ নয়, প্রিন্টারে তৈরি হলো 9 তলা উচ্চতার ভবন। এটি খুলে আবার জোড়া দেওয়া সম্ভব। এতে কি মানুষ বসবাস করতে পারবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বিশাল সেনাবাহিনী ও আধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যা থামাতে পদক্ষেপ না নেয়ায় সৌদি সহ আরব বিশ্বের ধনী দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইরান সমর্থিত এই গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, মুসলিম দেশগুলোর নীরবতাই ইসরায়েলের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। গাজা হত্যাযজ্ঞের ব্যাপারে নীরব থাকায় আরব নেতাদের করুণ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সাথে সীমিত সক্ষমতা সত্ত্বেও ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই হুথি নেতা। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় গণহত্যা বন্ধে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বের নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। 22 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেয়া এক টেলিভিশন ভাষণে আরব দেশগুলোকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার দুঃসাহস করছে, কারণ তারা ভাবছে এসব অন্যায়ের প্রতিশোধ নেয়ার কেউ নেই। ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তাকে বিপজ্জনক অভিহিত করে ইয়েমেনি যোদ্ধাদের নেতা বলেন, এ ব্যাপারে যারা নীরব, আখেরে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কেবল দুনিয়ায় নয়, আখেরাতে আল্লাহর কাছেও তাদের অপরাধী হিসেবেই হাজির হতে হবে। মজলুমের পাশে দাঁড়ানো শুধু ফিলিস্তিনিদের প্রতি দায়বদ্ধতা নয়, আল্লাহর কাছেও দায়বদ্ধতা। এ বাস্তবতায় সমগ্র মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে ঠেকিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে একের পর এক প্রাণহীন বিবৃতি প্রকাশ করে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই অভিযোগ তুলে ইয়েমেনিদের নেতা আরও বলেন, গাজার ভয়াবহতা এমনকি অনেক ইহুদির মধ্যেও আলোড়ন তুলেছে। খোদ ইসরায়েলের ভেতরে বসে তারা এর প্রতিবাদ করছে, অথচ মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে। ব্যাপক অর্থ প্রতিপত্তি আর বিশাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে বসে আছে এক একটি মুসলিম দেশ, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না। অন্যদিকে গণহত্যা ও দুর্ভিক্ষে মারা যাচ্ছে গাজাবাসী। গাজা ভূখণ্ডে ইসরায়েলের তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারী মানুষের মৃত্যু সমগ্র মুসলিম উম্মার অপমান বলে উল্লেখ করেন হুথি নেতা। তার মতে, যতদিন মুসলিমরা ইসরায়েলকে ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে না, ততদিন তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার দুঃসাহস করে যাবে। তবে পরিস্থিতি যাই হোক, সীমিত সক্ষমতা নিয়েই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে বলে আবারও অঙ্গীকার জানিয়েছেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। এ সময় তিনি গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে ইয়েমেনিদের একের পর এক মিসাইল হামলার চিত্র তুলে ধরেন। 18 মার্চ থেকে 22 মে পর্যন্ত ইসরায়েলে 37টি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তার বাহিনী। যতদিন গাজা যুদ্ধ চলবে, ততদিন ইয়েমেনিরা এই প্রতিরোধ চালিয়ে যাবে বলেন তিনি। সম্প্রতি গাজায় হামলা আরও জোরালো করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেবল 22 মের হামলায় গাজায় নতুন করে 85 জনের মৃত্যু হয়েছে। এ পর্যায়ে এসে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এই যুদ্ধকে নিষ্ফল বলে অভিহিত করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে ফিলিস্তিনিদের রক্তের নেশায় উন্মাদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে এবার রাজপথে নেমেছে খোদ ইসরায়েলের জনতা। গাজায় আগ্রাসন বন্ধে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা ও নাজারেত সহ বিভিন্ন শহর। তারা আওয়াজ তুলেছে এই আগ্রাসন যুদ্ধ অপরাধের শামিল। সেনাবাহিনীতে যোগ না দিয়ে জেলে যাচ্ছে অনেক তরুণ তরুণী। বিদ্রোহ আর প্রতিবাদের মধ্য দিয়ে খোদ ইসরায়েলের ভেতরেই ফিলিস্তিনের পক্ষে তৈরি হচ্ছে জনসমর্থন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলের নাম শুনলেই সামনে ভাসে দখলদারি, নিরীহ গাজাবাসীর উপর নির্বিচার বোমাবর্ষণ, আগ্রাসন ও রক্তপাতের ছবি। কিন্তু এই দখলদার রাষ্ট্রযন্ত্রের মাঝেও আছে কিছু স্পষ্ট ও প্রতিবাদী কণ্ঠ, যারা যুদ্ধ, নিপীড়ন ও বর্ণবাদের বিরুদ্ধে নির্ভীক দাঁড়িয়ে থাকে। নেতানিয়াহু প্রশাসনের কঠোর দমননীতি, সমাজে একঘরে হওয়ার ভয় এবং রাজনৈতিক হুমকির মধ্যে থেকেও সরব তারা। আরব ইহুদি জাতির সহাবস্থান ও শান্তির পক্ষে অবস্থান নেয়ায় কখনো তাদের যেতে হয় জেলে, কখনো থাকতে হয় চাকরিহীন। তবুও থামেনি এসব ইসরায়েলি নাগরিকের লাগাতার প্রতিবাদ।
ইসরায়েলে বহু সংগঠন গড়ে উঠেছে যারা সরাসরি যুদ্ধ ও দখলের বিরুদ্ধে কথা বলছে। ব্রেকিং দ্য সাইলেন্স, বেথসেলেম, মকসম ওয়াচ, জোচরট কিংবা আনরিপোর্টেড ইন ইসরায়েল। এসব সংগঠনের সদস্যরা সাবেক সেনা সদস্য, নারী অধিকার কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক। তারা প্রকাশ্যে বলছে ফিলিস্তিনে যা হচ্ছে সেটা যুদ্ধাপরাধ। তাদের চোখে এটা কোনো নিরাপত্তা নয়, বরং বর্বরতা। কিন্তু এসব কথা বলার দায়ে তাদের উপর নেমে আসে রাষ্ট্রের নজরদারি, হুমকি, কাটা হয় প্রতিষ্ঠানের বাজেট, করা হয় অন্যায় অপমান। কখনো কখনো দেয়া হয় হামাসপন্থী তকমা, আবার কখনো জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে করা হয় তিরস্কার। যারা যুদ্ধ চায় না, ইসরায়েলের সামাজিক কাঠামোতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলি পাঠ্য বইয়ে মুছে দেয়া হয়েছে ফিলিস্তিনের অস্তিত্ব। উগ্র জায়নবাদীদের লেখা ইতিহাসে আছে কেবল ইহুদি পুনর্জাগরণের গল্প। যুদ্ধবিরোধিতা এখন শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং সেটাকে দেখানো হয় দেশের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিশ্বাসঘাতকতা হিসেবে। কেউ যখন যুদ্ধের বিরুদ্ধে মুখ খুলে তার পরিবারে ভাঙন ধরে, সমাজে তাকে একঘরে করে দেয়া হয়। 2023 সালে গাজায় আগ্রাসন শুরুর পর নতুন করে সক্রিয় হয় এসব প্রতিবাদী কণ্ঠ। ইসরায়েলের তেল আবিব, হাইফা, নাজারেত শহরে অনুষ্ঠিত হয় যুদ্ধবিরোধী মিছিল। শান্তির দাবিতে রাস্তায় নামে জিউস এগেনিস্ট জেনোসাইড, স্টুডেন্টস ফর সিজফায়ার, স্ট্যান্ডিং টুগেদার সহ অনেক ছোট সংগঠন। পুলিশ এদের অনেককে গ্রেফতার করেছে, বন্ধ করে দেয়া হয়েছে অনেক সাংবাদিকের মুখ। তবুও গিডিয়ন লেভি, আমির হাসের মতো সাংবাদিকরা হারেটস পত্রিকায় ছাপতে থাকেন যুদ্ধবিরোধী রিপোর্ট। প্রতিবাদের আরেক রূপ দেখা গেছে ইসরায়েলের তরুণ সমাজে। সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক হলেও শত শত তরুণ তরুণী এখন সামরিক বাহিনীতে অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। রিফিউজেনিক্স নামে পরিচিত এসব নাগরিকদের অনেককে যেতে হচ্ছে কারাগারে। শিশুদের উপর বোমা ফেলে এমন সেনাবাহিনীর অংশ হতে চান না তারা। ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় না, এমন ইসরায়েলিদের কথা খুব কমই আসে আন্তর্জাতিক মিডিয়ায়। তবুও এসব কণ্ঠ যেন মনে করিয়ে দেয় উগ্রপন্থার বিরুদ্ধে প্রতিবাদ চলবে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শুধু বর্তমান প্রজন্ম নয়, ফিলিস্তিনের গাজায় মৃত্যু ঝুঁকিতে অনাগত গোটা প্রজন্ম। অর্থাৎ ইসরায়েলের আগ্রাসন আর খাবারের অভাবে মরতে বসেছে গাজার অন্তত 55,000 গর্ভবতী নারী ও তাদের গর্ভে থাকা সন্তান। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA জানিয়েছে আগামী 11 মাসে আরও 17,000 গর্ভবতী ও স্তন্যদানকারী নারী ভুগবে পুষ্টিহীনতায়। ফলে হুমকির মুখে ফিলিস্তিনের বর্তমান ও অনাগত প্রজন্ম। জাতিসংঘ বা আরব লীগের মতো সংস্থার চোখের সামনেই কিভাবে এখনো চলছে এমন মানবতা বিরোধী কর্মকাণ্ড। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের আরোপিত অবরোধের প্রায় 3 মাস অতিক্রান্ত হলেও গাজায় মানবিক বিপর্যয়ের শেষ নেই। খাদ্য, জ্বালানি, ওষুধ ও নিরাপদ আশ্রয় বন্ধ থাকায় গাজাবাসী এখন দুর্ভিক্ষের মুখোমুখি। যদিও সম্প্রতি ইসরায়েল দাবি করছে তারা 100টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে, কিন্তু সেখানকার বাসিন্দাদের মানবিক চাহিদার তুলনায় সেই 100 ট্রাক খুবই নগণ্য। এই বিভীষিকার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন গাজার গর্ভবতী নারী ও শিশুরা। প্রতিদিনই তাদের জীবনে বেঁচে থাকা যেন এক নতুন যুদ্ধ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA জানিয়েছে বর্তমানে গাজায় প্রায় 55,000 গর্ভবতী নারী রয়েছেন। এর মধ্যে 11,000 জন ইতোমধ্যেই ভুগছেন অনাহারে। আগামী 11 মাসে আরও অন্তত 17,000 গর্ভবতী ও স্তনদানকারী নারী তীব্র অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হবেন। পুষ্টির কারণে 1/3 গর্ভাবস্থা এখন উচ্চ ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। গর্ভপাত ও মৃত সন্তানের জন্মের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। আর 20% নবজাতক প্রিটার্ম বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছেন। তাদের জন্য প্রয়োজনীয় ইনকিউবেটর ও চিকিৎসা প্রায় অনুপস্থিত। গাজায় আল আউদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর ইয়াসের শাবান সাদ এদিলেনের বক্তব্যেও শোনা যায় একই কথা। এই যুদ্ধ এবং চলমান অবরোধের প্রেক্ষাপটে গর্ভবতী নারীদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। গত 2 মাসেরও বেশি সময় ধরে চলমান সর্বশেষ অবরোধে খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, যা গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মা এবং শিশুদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছে। অবরোধের কারণে গর্ভবতী নারীরা একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে রক্তস্বল্পতা, গর্ভজাত শিশুর বৃদ্ধি ব্যাহত হওয়া, মাতৃদুর্বলতা, অপুষ্টি, সংক্রমণজনিত রোগ এবং যৌনবাহিত রোগ।
স্বাস্থ্য সংক্রান্ত পণ্যের ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কেবল পুষ্টিহীনতাই নয়, বরং স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার অভাবেও শিশু ও নারীরা সংক্রমণ ও রোগে আক্রান্ত হচ্ছেন। গাজায় বর্তমানে মাত্র 12টি হাসপাতাল প্রসূতি ও নবজাতক সেবা দিচ্ছে, তাও আংশিকভাবে। অনেক শিশু প্রয়োজনীয় ইনকিউবেটর বা নবজাতক পরিচর্যার সুযোগ পাচ্ছে না, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ। ইউএনএফপি এর সহযোগিতায় গাজায় মধ্যাঞ্চল ও খান ইউনিসে 4টি কন্টেইনার ভিত্তিক স্বাস্থ্য ইউনিট চালু রয়েছে। গত এপ্রিল মাসে এই কেন্দ্রগুলো থেকে প্রায় 5,000 নারী মাতৃসেবা পেয়েছেন। তবে আরও 5টি ইউনিট প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সীমান্তে আটকে আছে গত 10 সপ্তাহ ধরে, যা এখনও গাজায় ঢোকার অনুমতি পায়নি। অন্যদিকে প্রজেক্ট হোপ জানিয়েছে, গাজায় 42% গর্ভবতী ও স্তনদানকারী নারী মারাত্মক পুষ্টিহীনতার শিকার। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অনেক কিশোরী মেয়েও যুদ্ধ ও সংকটের কারণে প্রজনন স্বাস্থ্যসেবার বাইরে রয়েছে, যা তাদের ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। ইসরায়েল সীমিত সংখ্যক সাহায্য ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। প্রতিদিন 600 ট্রাক প্রয়োজন হলেও ঢুকতে পেরেছে মাত্র 100টি। এই সাহায্যের অনেক অংশই আবার লুটপাটের শিকার হচ্ছে, ফলে বাস্তবিক অর্থে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তেমন কিছু পৌঁছচ্ছে না। চলমান মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে হলে অবিলম্বে অবরোধ প্রত্যাহার, অবাধ সাহায্য প্রবেশ এবং গর্ভবতী নারী ও শিশুর জন্য চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করা জরুরি। গাজায় একটি প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, যার প্রতিকার শুধু দয়া নয়, একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক পদক্ষেপের দাবি রাখে। তবে বরাবরের মতোই সবকিছু দেখেও মুখ বন্ধ করে রয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ, আরব লীগ ইত্যাদি সংস্থার চোখের সামনে দিয়েই দিনের পর দিন ধরে চলছে এই মানবতা বিরোধী কর্মকাণ্ড। এই নারকীয় জীবন থেকে কবে মুক্তি পাবে নিরীহ ফিলিস্তিনবাসী? এমন প্রশ্ন সবার মনে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। 1 বা 2 নয়, পরপর 5 দফা বৈঠক করেও পরমাণু ইস্যুতে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। বরং যার যার অবস্থানে অনড় দুই দেশ তেহরানের সাফ জানিয়ে দিয়েছে বন্ধ হবে না ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আর ওয়াশিংটনের হুমকি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেই হবে। দুপক্ষের এমন অবস্থান তৈরি হয়েছে উদ্বেগ। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কি থামবে না? যুক্তরাষ্ট্রে কি ইরানের ওপর নিষেধাজ্ঞা দিবে নাকি সামরিক হামলা চালাবে? আর এমন কিছু হলে ইরান কি পারবে হামলা ঠেকাতে? পাল্টা কি পদক্ষেপ নিতে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিল ইরান। ইতালির রোমে আয়োজিত 5ম দফা আলোচনা শেষে নিজেদের অবস্থানে অনড় তেহরান। চুক্তি না হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি। যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে আসেনি। ইরানকে বাদ দিতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, তবেই হবে চুক্তি। তাই 5ম দফা বৈঠকে সমাধান এলো না পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বিরোধ। তবে এ বৈঠকে উঠে এসেছে নতুন কিছু প্রস্তাব, সেগুলো নিয়ে আবারও আলোচনায় বসতে চায় উভয় দেশ। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বৈঠকটি অনেক বেশি পেশাদার ছিল। ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে 2-3টি বৈঠকে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এবারের বৈঠকটি অনেক বেশি পেশাদার ছিল। তবে 2-3টি বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান আসা অত্যন্ত কঠিন। উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরছে। ইরান যুক্তরাষ্ট্র সমাধানের জন্য এখনো কার্যকর উপায় খুঁজে পায়নি। তবে যুক্তরাষ্ট্র যৌক্তিকভাবে এগিয়ে আসলে আমরা সমাধানের জন্য প্রস্তুত। আমার মনে হয় আলোচনা এগিয়ে যাচ্ছে। দ্রুত সময়ে আমরা সমাধানের পথ পাব। আরও 2-3টি বৈঠক প্রয়োজন। আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে ছিলেন স্টিভ উইটকফ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন। ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি মিসাইল কর্মসূচিও সীমিত রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, বৈঠক নাটকের মধ্যে ইরানকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসী কার্যক্রমের পাল্টা জবাব দিতে প্রস্তুত তেহরান। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
সুইজারল্যান্ডের ছোট্ট গ্রাম মুলেগঞ্জে তৈরি হলো বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড টাওয়ার টর আলভা। রোবট দিয়ে তৈরি এই টাওয়ারটি 30 মিটার লম্বা, প্রায় 9 তলা সমান উচ্চতার হলেও বিজ্ঞানীরা টাওয়ারটি 4 তলা বানিয়েছেন। টাওয়ারটি এমনভাবে বানানো হচ্ছে যাতে খুলে আবার জোড়া লাগানো যায়। এতে ব্যবহার হয়েছে বিশেষ কংক্রিটের মিশ্রণ। 32টি 3D প্রিন্টেড স্তম্ভের উপর দাঁড় করানো হয়েছে পুরো টাওয়ার। এই নতুন ধরনের ভবন কি আগামীতে বদলে দেবে বিল্ডিং নির্মাণের নিয়ম? এতে কি মানুষ বসবাস করতে পারবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ছাপানো কাগজ, প্লাস্টিকের খেলনা কিংবা ফাইবারের অবজেক্ট নয়, সুইজারল্যান্ডের পাহাড়ি জনপদে রোবোটিক প্রিন্টারে ছাপিয়ে দাঁড় করানো হয়েছে আস্ত এক টাওয়ার। পরিচিত নির্মাণ পদ্ধতির বদলে প্রায় 9 তলা সমান উচ্চতার ভবনটি তৈরি হয়েছে 3D প্রিন্টিং প্রযুক্তিতে। বিশ্বের সবচেয়ে উঁচু 3D প্রিন্টেড কাঠামো বলে দাবি করা টর আলভা টাওয়ার উদ্বোধন করা হয় গত 21 মে। দেশটির সেন্ট মরিৎসের কাছে জুলিয়ার পাশে অবস্থিত মুলেগঞ্জ নামক ছোট্ট গ্রামে মাত্র 11 জন মানুষের বসবাস, আর সেখানেই মাথা তুলে দাঁড়িয়েছে ভবিষ্যৎ স্থাপত্য শিল্পের দারুণ এক বিস্ময়। টাওয়ারটি যেন খোলা এবং পুনরায় জোড়া লাগানো যায় তা নিশ্চিত করতে এটি একাধিক খণ্ডে তৈরি করা হয়েছে। খণ্ডগুলো অনেকটা প্রি ফ্যাব্রিকেটেড কংক্রিটের মতো, যেগুলো নির্মাণের জায়গায় এনে নাট বোল্ট দিয়ে জোড়া লাগানো যায়। এই বোল্টগুলো নিজের হাতে শক্ত করে আটকে দেয়া যায়, আবার চাইলে সহজেই খুলে খণ্ডগুলো আলাদা করেও ফেলা সম্ভব। ইটিএইচ জুরিক এবং অরিজেন নামক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি ভবনটি কেবল প্রযুক্তির চোখ ধাঁধানো প্রদর্শনী নয়, বরং এটি কাজ করবে স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। 3D প্রিন্টিংয়ে নির্মিত টাওয়ারটি দাঁড়িয়ে আছে রোবোটিক অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং পদ্ধতিতে তৈরি 32টি স্তম্ভের উপর। এর জন্য নির্মাতা প্রতিষ্ঠানের গবেষকরা উদ্ভাবন করেছেন নতুন ধরনের কংক্রিট। প্রচলিত কংক্রিট বিল্ডিংয়ের মতোই ভার বহনে সক্ষম এই টাওয়ার। টাওয়ারটি আসলে একটি বহুতল ভবন, 4 তলা। এতে প্রতিটি তলার কাঠামো এবং 32টি 3D প্রিন্টেড কংক্রিটের স্তম্ভ রয়েছে। আমরা এমনভাবে কাজ করেছি যাতে প্রচলিত কংক্রিটের মতোই এটি কাজ করে। 3টি উপাদানের সংমিশ্রণ ব্যবহার করেছি আমরা। এর মধ্য দিয়ে কংক্রিটকে গড়িয়ে পড়া থেকে রক্ষা করা, প্রতিটি স্তরের উপর নির্দিষ্ট পরিমাণ শক্তি ধরে রাখা ও প্রিন্টিং চলাকালীন রিইনফোর্সমেন্ট স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করতে পেরেছি। প্রিন্টিং রোবট ও রিইনফোর্সমেন্ট বসানোর রোবটের মধ্যে সমন্বয় ছিল নিখুঁত। আমি মনে করি এগুলোই আমাদের প্রধান উদ্ভাবন। কোনো প্রকার কাঠের সাহায্য ছাড়াই নির্মিত দৃষ্টিনন্দন সাদা টাওয়ারটি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও স্থাপত্যের এক যুগান্তকারী সমন্বয়। স্তরে স্তরে সাজানো কেকের মতো অবকাঠামো স্থানীয় কনফেকশনার বা কেক প্রস্তুতকারকদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে তৈরি। 3D প্রিন্টেড এই টাওয়ারটি আগামী 5 বছর থাকবে সুইজারল্যান্ডের মুলেগঞ্জ গ্রামে। এরপর নেয়া হতে পারে অন্য কোথাও। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিলের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনার পর এবার প্রথমবারের মতো দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করার একটি কার্যকর উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি মাসের শুরুতে এই নীতিগত পরিবর্তনের পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি সিরিয়ার উপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। তিনি সৌদি আরবের রিয়াদে একটি অপ্রত্যাশিত বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে সিরিয়ায় বিদ্যুৎ, জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন সেবা সরবরাহ করা সহজ হবে। এদিকে সিরিয়ায় নতুন বিনিয়োগ, আর্থিক সেবা ও পেট্রোলিয়াম পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া মানবিক সহায়তা কার্যক্রমগুলো আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। রুবিও আরও উল্লেখ করেন, প্রেসিডেন্টের নেতৃত্বে গৃহীত এই উদ্যোগগুলো যুক্তরাষ্ট্র ও সিরিয়ার ভেতর এক নতুন ধরনের সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক মহলকে চমকে দিয়ে গত ১৩ মে ট্রাম্প ঘোষণা দেন যে তিনি সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদের সময় আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছেন। মে মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্যে সফরের সময় তিনি তার সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞাগুলো সিরিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছিল, এখন তাদের উন্নতির সুযোগ দেওয়া উচিত। ট্রাম্প মধ্যপ্রাচ্যে সিরিয়ার নেতা আহমেদ আল শারার সাথে দেখা করে হাত মেলান। এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকা থেকেও বাদ দিয়েছিল। এবারের এই ঘোষণাটি ট্রাম্পের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে গণ্য হচ্ছে। এদিকে সিরিয়াও আসাদের শাসনামলে চলা নির্যাতন ও ১৩ বছরের গৃহযুদ্ধের পর পুনরুদ্ধারের দিকে এগিয়ে চলেছে। ২০১১ সালে শুরু হওয়া সংঘাত সিরিয়ার অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংসের পথে নিয়ে যায়। যুদ্ধের প্রথম ৮ বছরে দেশের মোট অর্থনৈতিক ক্ষতি প্রায় $৪৪২.২ বিলিয়ন পৌঁছে যায়। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে আরও বাধা সৃষ্টি করে। এই সপ্তাহের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নও সিরিয়ার বিরুদ্ধে আরোপিত কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কিত লেনদেন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।